আইনের যে মানে আমি যেটাকে বলছি, আমরা যেটাকে বলি কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ ল, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আইনটা কেমন আইন, এটা কি জনগণের সহায়ক আইন নাকি জনগণের বিরুদ্ধে আইন, ঠিক আছে? ইজ ইট এ প্রো পিপল অ্যাক্ট অর ইজ ইট অ্যান্টি পিপল অ্যাক্ট? এটা কিন্তু আপনার সুশাসনের বা আমরা যেটাকে আইনের শাসন বলি, আইনের শাসনের একটা বড় প্রশ্ন, যে যার আইন তৈরি করার ক্ষমতা আছে সে কেমন আইন তৈরি করছে, বুঝতে পারছেন? এখন সংসদ যদি এমন কোন আইন তৈরি করে বা রাষ্ট্র যদি এমন কোন আইন তৈরি করে যেটাকে আমরা বলবো অ্যান্টি পিপল ল বা যেটাকে আমরা কালা কানুন বলি বিভিন্ন সময়ে, সেই আইনটাকে কে দেখবে যে আইনটা আসলে সংবিধানের মূল ভিত্তিকে আঘাত করছে কিনা? কিন্তু আমি বলি সেটা দেখার দায়িত্ব কিন্তু আবার বিচার ব্যবস্থা, বুঝতে পারছেন? আমাদের জুডিশিয়ারি, যেহেতু আমাদের এখানে আমরা যেটা বলি যে কান্ট্রি উইথ রিটেন কনস্টিটিউশন, সেখানে জুডিশিয়ারি ইজ দি সর্ট অফ, আমরা বলি যে প্রোটেক্টর অফ কনস্টিটিউশন, ঠিক আছে? এবং সংবিধানকে যদি রাষ্ট্র যদি এমন কোন আইন তৈরি করতে চায় যেটা সংবিধানের মূল প্রিন্সিপালকে বা বেসিক স্ট্রাকচার অফ লকে বা স্পিরিট অফ দি কনস্টিটিউশনকে যদি হার্ট করে, সেখানে কিন্তু আপনার বিচার ব্যবস্থা একটা বড় ভূমিকা নিবে। এবং আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের অ্যাপিলেট ডিভিশন বিভিন্ন যুগান্তকারী রায়ের মাধ্যমে আমাদের সংবিধানের মূল ভিত্তিকে অনেক জায়গায় প্রোটেক্ট করার ব্যবস্থা, অনেক জায়গায় প্রোটেক্ট করার জন্য বিভিন্ন জাজমেন্ট দিয়েছেন। আবার পৃথিবীর অন্যান্য দেশের আমরা যদি বিচার ব্যবস্থা যদি দিকে তাকাই, সেখানেও দেখব যে বলা হচ্ছে যে রাষ্ট্র যদি কোনো আইন তৈরি করে যেটা সংবিধানের মূল নীতির সাথে সাংঘর্ষিক, সেই আইনটাকে কিন্তু আসলে আইন বলবো না আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আমার খুব বেশি ডিটেইলসে চলে যাচ্ছে মনে হচ্ছে আমার। সাদ ভাই, আমার আপনার কথা থেকে আমার হচ্ছে দুইটা আমার আগ্রহের জায়গা। যেমন সংবিধানে আপনি বলছিলেন যে যেটা প্রো পাবলিক হচ্ছে কিনা আইনটা, নাকি অ্যান্টাই পাবলিক হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো সংবিধান তো কোনটা বেশি পাওয়ারফুল, সংসদ না সংবিধান? আমাদের সংবিধানে আমরা দেখি যে কিছু কিন্তু সাংঘর্ষিক ব্যাপার রিসেন্টলি 15th অ্যামেন্ডমেন্টে আছে, যেমন ধরেন আপনার একটা সাতের খ সম্ভবত এটা চেঞ্জ করা যাবে না, আবার একখানে আছে 2/3 মেজরিটি দিয়ে আপনি কিন্তু যে কোনো সময় সংবিধান সংশোধন করতে পারেন। এগুলা একটা প্রশ্ন আছে। আবার ম্যাডাম যে প্রশ্ন করলেন, আমাদের শিক্ষিকা ম্যাডাম মোনা ম্যাডাম, ওনার যেটা কথা যে আমাদের ইয়াং জেনারেশন, আমি ইন্ডেমনিটি আইনটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে খুব আগের ঘটনা, পিলখানা ট্র্যাজেডি, একবার কিন্তু কথা হয়েছিল যে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে একটা, যাতে ইয়ে হয়, কিন্তু আলটিমেটলি এখন আবার বিচার হচ্ছে। তো এই সংঘর্ষটা বা এটা কি আপনি বলবেন ইটস আ ব্রিচ অফ ট্রাস্ট বা একটা প্রমিস করে ভাঙা হলো, নাকি এটা কি আপনার ব্যবস্থা, আপনাদের রাষ্ট্র ব্যবস্থায় পরে বুঝতে পারলো ভুলটা যে না আসলে সাধারণ ক্ষমা এটা দেওয়া যাবে না? আপনি তো বুঝতেই পারছেন যে সাধারণ ক্ষমার কথাটা বলা হয়েছিল, হ্যাঁ, সেটা প্রেক্ষাপটটা ভিন্ন। হ্যাঁ, আমার যেটা অভিমত এখানে, সাধারণ ক্ষমাটা কখন হতে পারে, যে মনে করেন যদি অন্য কোনো অপরাধ সে যদি করে না থাকে, আমি বলছি আমি বিদ্রোহ করলাম, কিন্তু এই কথাটা বলে আমি আর কোনো কিছু করলাম না, কিন্তু আমি বললাম আমি বিদ্রোহ করছি, তারপরে যদি আমি মানুষ মারি, সেটার কি বিচার হবে না? সাধারণ ক্ষমায় কিন্তু যে মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সেটাকে কিন্তু সাধারণ ক্ষমার কথা বলা হয় না, আমার যেটা অভিমত। কাজে বিচার কেন হবে না? হ্যাঁ, আর বিভিন্ন মনে করেন, আমি যেটা বুঝতে পারছি যে আমাদের দর্শকরা বিভিন্ন যে ফোনের মাধ্যমে ওনারা বিভিন্ন হত্যাকাণ্ড সম্বন্ধে ওনারা বিভিন্ন তাদের শঙ্কার কথা বলছেন। তো এটা তো আমি প্রথমেই বলেছি যে আমাদের সাধারণ মানুষের একটা প্রত্যাশা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই, স্বাভাবিকভাবে আমরা মারা যেতে চাই। কাজে যে কোনো মৃত্যু, যে কোনো ফর্মে হোক, যে কোনো মৃত্যুকে কিন্তু আমরা আসলে কোনোভাবে আমরা একসেপ্ট করতে পারি। রাইট। আচ্ছা সাদ ভাই, আমাদের প্রচুর এসএমএস জমে গেছে, প্রচুর ইমেল জমে গেছে, আমাদের একটা ব্রেকও নিতে হবে, একটা ফোন কলও ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, ফোনটা নিয়ে মনে আমরা একটু ব্রেকে যাই। দর্শক পরিচয়টি দিন, ফোন আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি আশরাফ বলছি চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হচ্ছে শুধু অতিথির কাছে নয়, সমস্ত আইনের সাথে জড়িত যত মানুষ আছে বাংলাদেশে, যত এলিট শ্রেণী আছে, বুদ্ধিজীবী আছে, সবার কাছে আমার প্রশ্নটা হলো যে আপনারা যখন প্রধান বিচারপতি, আপনার রাষ্ট্রপতি যখন খুনির আসামিকে মাফ করে দেন, তখন আপনারা যখন বিলের মতো চুপ করে থাকেন, হ্যাঁ, তখন আমাদেরকে ভাবতে কষ্ট, আমাদের বুকে ব্যথা লাগে যে এই দেশটা কি বিলের দেশ না টাইগারের দেশ? হ্যাঁ,
আপনাদের গার্ড নাই, আপনারা একটা প্রতিবাদ জানাতে পারেন না, আপনারা বল বাংলাদেশি, আমি তো বুঝি না কিছু। এটা কোন ধরনের গণতন্ত্র যে একটা খুনের আসামিকে দলীয় করানোর জন্য শুধুমাত্র মাফ করে দিচ্ছে? 41 বছর ধরে গেছে, আপনারা কথা বলেন না। আরেকটা কথা হলো যে এই যে আপনারা বলে আপনি অনেক কথা বলবেন, সবাই গেলেন, আমি কোর্ট বিল্ডিং এর প্রতিটা ইটে পর্যন্ত পাঁচশো টাকা খায়। আপনি যে দেখেন গিয়ে একটা লোক একটা প্রথমে একটা স্লিপ লাগাইতে গেলে 500 টাকা নিয়ে ফেলায়, তারপরে এর কাছ থেকে পাঠায় ওর কাছ থেকে পাঠায় একটা জমি রেজিস্ট্রি করতে, একটা ইয়ে করতে, মিউটেশন করতে, সমস্ত টাকায় মানুষকে মারে ফেলতেছে। আপনারা কি কোন ধরনের আইন করতেছেন যেখানে? আপনারা যদি ঠিক হইতেন দেশের 50% করাপশন ঠিক হয়ে যেত, মার্কেট লুট হইতো না, আর এই যে এমএলএম কোম্পানি করলে টাকা পয়সা নিতে পারতো না। আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আইসা এই শিক্ষিত চোরেরা আগে গায়ে তেল দিয়ে মানুষ চুরি করতো। ভাই আমি আপনার কমপ্লেনটা খুব ভালো মতো বুঝতে পেরেছি, আমি খুব ধরতে পেরেছি, এবং এই জায়গায় শুধু তাই না, আমি আপনার সঙ্গে একমত পোষণ করে আমি সম্পূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি। যেহেতু আমরা সাদ ভাই একজন শিক্ষক, মানে প্র্যাকটিস করছেন না, আপনি শিক্ষকতা করছেন, আপনি লয়ার সৃষ্টি করছেন, এরকম একটা কথা চালু আছে। আমার এখানে আরেকজন লয়ার ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি এসেছিলেন গেছে, তাকে বলেছিলাম যে এরকম একটা কথা চালু আছে বাজারে, যে আপনার আদালতে যাওয়ার সময় সামনে নাকি অনেক চায়ের দোকান, সিগারেটের দোকান আছে যারা টাকা ভাঙতি করে, ঢোকার আগে তারা হচ্ছে গিয়ে 500 টাকা নোট ভাঙতি করে 100 টাকা, 20 টাকা, 10 টাকা করে ভাঙতি নিয়ে ঢুকে, কারণ ভিতরে নাকি প্রচুর লাগে। আমি শুনেছি, এটা মানে মানুষের মুখের কথা হতেই পারে, এটা আর কি ভুল, বাট এরকম একটা কথা চালু আছে। তো এইখান থেকে আমাদের মুক্তির উপায় কি? আমাদের যে একটা ফোন কল আসছে বা যে মেইল SMS আসছে, ক্লিয়ারলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা অসন্তোষ কিন্তু আছে। যে ভদ্রলোক ফোন করলেন, উনি কমপ্লেন করলেন যে আমরা কেন প্রতিবাদ করি না, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, লয়ার, কিন্তু সাধারণ মানুষেরও ভদ্রলোক যে আমরা অবশ্যই আশা করবো যে আমরা যে কোনো বিপদে আপদে বা বিভিন্ন সমস্যায় উনি সহ আমরা সবাই মিলেই একসাথে রাস্তায় নামবো যদি প্রয়োজন হয় কখনো। তাহলে ব্যাপারটা এরকমই হওয়া উচিত, যে যিনি ফোন করলেন আমাদের একসঙ্গেই আসলে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই বিষয়ে ডেফিনেটলি আপনার অনেক কিছু বলার আছে, আমরা কি ব্রেকের পরে শুনতে পারি? প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, প্লিজ আপনার রিমোট কন্ট্রোলটি লুকিয়ে ফেলুন, আমাদের সঙ্গেই থাকুন।